হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া, আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। আমি একজন সাধারণ মেয়ে, তবে অনেকেই আমাকে নিয়ে নজর রাখেন। যখনই আমি বাইরে বের হই বা আমাদের পাড়ায় ঘুরতে যাই, তখন অনেকেই আমাকে দেখে। আজ আমি আপনাদের একটা গল্প বলবো, যা কিছুদিন আগের। তখন আমার ছোট বোনের বিয়ে হয়েছিল। এই গল্পে দুটি প্রধান চরিত্র আছে, একজন আমি, আর অন্যজন আমার বোনের শ্বশুর, মানসজি। তিনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার, বয়স ৪৫ বছর, এবং তার উচ্চতা বেশ ভালো। তিনি সুঠাম শরীরের অধিকারী। আমার বোনের বিয়েতে আমাদের পুরো পরিবার উপস্থিত ছিল। আমার স্বামীর নিজের কাজের চাপ থাকায় তিনি খুব কম সময় বের করতে পেরেছিলেন। বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। আমার বোনের শ্বশুর মানসজির সাথে আমার বেশ ভালো পরিচয় হয়ে গিয়েছিল। তিনি প্রায় কোনো না কোনো অজুহাতে আমার সাথে কথা বলার চেষ্টা করতেন। প্রথম দিকে তিনি খুব ভালোভাবে কথা বলতেন, কিন্তু মাঝে মাঝে এমন কিছু মজার কথা বলতেন যা আমার কাছে একটু অস্বস্তিকর লাগত। পুরো বিয়ের অনুষ্ঠানে আমি একা থাকতাম। যখনই কেউ আমাকে একা দেখত, তারা সঙ্গে সঙ্গে আমার কাছে এসে কথা বলতে শুরু করত। বিয়ে শেষ হয়ে যাওয়ার পর এবং আমার বোন তার শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর, পরিবার এবং আমার স্বামীর কাজের চাপের কারণে আমাদেরও দ্রুত ফিরে আসতে হয়েছিল। আমার বোনের শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। একদিন সকালে আমার স্বামীর ফোনে আমার বোনের শ্বশুর ফোন করলেন। তিনি বললেন, আমরা কাল সকালে বনাস ঘুরতে যাচ্ছি, আপনাদেরও আসতে হবে। আমার স্বামী কাজের চাপের কারণে যেতে পারবেন না বলে জানালেন। কিন্তু বোনের শ্বশুরের জোরাজুরিতে তিনি আমাকে যাওয়ার অনুমতি দিলেন। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। স্বামী আমাকে বললেন, প্রিয়া, তোমার বোনের শ্বশুরবাড়ি থেকে ফোন এসেছে। তারা বনারস ঘুরতে যাচ্ছে, তোমাকেও নিতে চাইছে। তুমি জানো এখন কাজের চাপ অনেক, তাই আমি যেতে পারবো না। তবে আমি তোমাকে যেতে দিচ্ছি। আমি প্রথমে রাজি ছিলাম না, কারণ স্বামী ছাড়া কোথাও যেতে আমার ভালো লাগে না। কিন্তু শেষ পর্যন্ত আমি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। দুপুর ২টার দিকে বোনের শ্বশুর গাড়ি নিয়ে আমাকে নিতে এলেন। আমি তাদের সঙ্গে রওনা দিলাম। গাড়িতে তিনি আমার সঙ্গে হাসিঠাট্টা করতে লাগলেন। আমি তার সঙ্গে হাসিঠাট্টায় মশগুল হয়ে গেলাম। বয়স্ক লোকজন আমার ভালো লাগে, কারণ তারা অনেক বেশি পরিপক্ব এবং অভিজ্ঞ। মনোজ্জিও দেখতে ভালো এবং হাসিখুশি স্বভাবের মানুষ। হাসিঠাট্টার মধ্যে সময় কেটে গেল এবং প্রায় ১ ঘণ্টার মধ্যে আমি বোনের শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো এবং আমাকে আলাদা একটি ঘর দেওয়া হলো, যা মনোজ্জির ঘরের পাশেই ছিল। পরের দিন সকালে আমাদের বনারসের জন্য রওনা হতে হবে। সেই সন্ধ্যায় আমি একা ছাদে হাঁটছিলাম। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল এবং হালকা হাওয়া বইছিল। পুরো পরিবেশ শান্তিপূর্ণ মনে হচ্ছিল। আমি একা নিজের ভাবনায় মগ্ন ছিলাম। এমন সময় পিছন থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল, প্রিয়া, তুমি এখানে একা কি ভাবছ? আমি ফিরে তাকালাম, দেখলাম মনোজ্জি দাঁড়িয়ে আছেন। তার মুখে হালকা হাসি ছিল। আমি একটু চমকে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললাম, কিছু না, শুধু মৌসুমটা ভালো লাগছিল, তাই ছাদে চলে এসেছি। তিনি কাছে এসে দাঁড়ালেন এবং বললেন, একা একা মৌসুম উপভোগ করার চেয়ে কেউ কথা বলার সঙ্গী থাকলে ভালো লাগে না? আমি হালকা হাসি দিয়ে উত্তর দিলাম, আপনি তো সবসময় কথা বলার জন্য প্রস্তুত থাকেন। মনোজ্জি হেসে বললেন, আপনার সঙ্গে কথা বলা ভালো লাগে। আপনি খুবই বুদ্ধিমান এবং শালীন। আজকাল এমন মহিলা কমই দেখা যায়। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু তার কথায় এক অদ্ভুত মিষ্টতা ছিল। হয়তো তার বয়সের কারণে কিংবা তার অভিজ্ঞতার কারণে হঠাৎ তিনি বললেন, আপনার স্বামী খুব ভাগ্যবান। এত সুন্দর এবং পরিপক্ক স্ত্রী পেয়েছেন। আমি কথা কেটে বললাম, মনোজ্জি, এমন কথা বলবেন না। আপনি তো জানেন আমাদের মধ্যে একটি সম্পর্ক আছে। আমি তাকে মনোজ্জি বলতাম, কারণ তিনি আমাকে এমন বলতে বলেছিলেন। তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি জানি। আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে অনেক সময় মানুষ তার মনের কথা কাউকে বলতে পারে না। কিন্তু তার ইচ্ছা হয় কেউ একজন থাকুক যার সঙ্গে সে তার মনের কথা ভাগ করে নিতে পারে। তার কথায় এমন কিছু ছিল যা আমাকে পুরোপুরি অস্বস্তি দিচ্ছিল না। হয়তো এ কারণে যে তিনি আমার শ্বশুর নন, বরং আমার বোনের শ্বশুর। আমাদের মধ্যে একটু দূরত্বের সম্পর্ক ছিল, কিন্তু তার চোখে যে আপনত্ব ছিল তা আমাকে কোথায় যেন স্পর্শ করছিল। আমরা দুজনেই ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালাম। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, প্রিয়া, আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন একজন মানুষ তার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সবকিছু আছে, কিন্তু তবুও মনটা খালি খালি লাগে? আমি চুপ করে রইলাম। কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ থেকে তিনি নিজেই কথা বদলালেন, কালকের যাত্রার জন্য আপনি কিছু প্রস্তুত করেছেন? বনারসে দেখার মতো অনেক কিছু আছে। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছি।
যাই হোক, বেশি কিছু তো দরকার নেই, তিনি হেসে বললেন, আপনার মতো সরল মানুষরাই সবচেয়ে সুন্দর। আমি শুধু হালকা করে হাসলাম, কিন্তু মনে মনে কিছুটা অস্থির হয়ে পড়লাম। তার কথাগুলো আমার কাছে সাধারণ মনে হচ্ছিল না। হয়তো তিনি কিছুটা বেশি বলেছিলেন, কিংবা আমার মনই বেশি কিছু ভাবতে শুরু করেছিল। এরপর আমরা বেশ কিছুক্ষণ ছাদে হাঁটলাম। তারপর নিচে নেমে সবাই মিলে খাবার খেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 4টে আমরা বনারসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের দলে মোট 8 জন ছিলেন, 5 জন মহিলা এবং 3 জন পুরুষ। গাড়ি চালাচ্ছিলেন আমার বোনের স্বামী এবং তার পাশে আরেকজন ভদ্রলোক বসেছিলেন। মাঝের সিটে আমার বোন এবং 3 জন মহিলা বসেছিলেন। সবচেয়ে পিছনের সিটে শুধু আমি এবং মনোজ্জি বসেছিলাম। গাড়ির ভেতরের পরিবেশে এক অদ্ভুত নিকটতা তৈরি হচ্ছিল। এমন সময় মনোজ্জি হালকা করে হেসে বললেন, আপনার তো সকাল সকাল উঠতে কোনো সমস্যা হয়নি? আমি মাথা নেড়ে বললাম, না, সফরে তো তাড়াতাড়ি উঠতে ভালোই লাগে। তিনি ধীরে ধীরে বললেন, আর আমার সঙ্গে সফর করাটা কেমন লাগছে? আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু হেসে উত্তর দিলাম, ভালোই লাগছে। আপনার মতো শান্ত এবং পরিপক্ক মানুষের সঙ্গে সফরে কিছু শেখারও পাওয়া যায়। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে এক গভীরতা ছিল, যেন কিছু বলার চেষ্টা করছিলেন। তারপর তিনি বললেন, প্রিয়া, কখনো কখনো মনে হয় কিছু মানুষ আমাদের জীবনে এমনিই চলে আসে, কোনো কারণ ছাড়াই, কিন্তু তারা রয়ে যায় চিরকালের জন্য। আমি চুপ করে রইলাম। উত্তর দেওয়া কঠিন মনে হচ্ছিল। সামনে থেকে আসা ঠান্ডা হাওয়া আমার চুল উড়িয়ে দিচ্ছিল এবং আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। পুরো পথে আমরা কখনো কথা বললাম, কখনো চুপ করে রইলাম, কিন্তু সেই নীরবতাও যেন কিছু বলার চেষ্টা করছিল। সম্ভবত আমি সবকিছু বুঝতে পারছিলাম, কিন্তু ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে যাচ্ছিলাম। প্রায় 2 ঘন্টা পর আমরা বনরাসে পৌঁছালাম। গাড়ি ঘাটের কাছে থামল। সবাই বেরিয়ে গেল। আমিও বেরিয়ে এলাম। তখন মনোজ্জি তার হাত বাড়িয়ে দিয়ে বললেন, সিঁড়িগুলো খুব সরু, সাবধানে চলুন। আমি কিছু না বলে তার হাত ধরে ফেললাম। এটি ছিল একটি ছোট মুহূর্ত, কিন্তু অনেক কিছু বলার মতো। এরপর আমরা ঘাটে পৌঁছালাম। গঙ্গার জল, আরতির আওয়াজ এবং চারপাশের হট্টগোল সবকিছু যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। কিন্তু আমার মনে যা চলছিল তা ছিল সম্পূর্ণ আলাদা। মনোজ্জি সবসময় আমার আশেপাশেই থাকতেন। ফটো তোলা হোক বা কিছু কেনাকাটা, সব জায়গায় তার নজর ছিল আমার দিকেই। আর তার উপস্থিতিতে আমি এক অদ্ভুত প্রশান্তি পাচ্ছিলাম। সন্ধ্যায় যখন আমরা ফিরলাম, আমি তখন ক্লান্ত, কিন্তু মনোজ্জি আবার বললেন, আজ সন্ধ্যায় গঙ্গা আরতি আবার দেখব, শুধু আপনি আর আমি। আমি অবাক হলাম। বাকিরা সবাই কামরায় বিশ্রাম নিচ্ছিল, আর আমি কিছু ভাবতে পারছিলাম না। শেষ পর্যন্ত তার কথা মেনে নিলাম। সন্ধ্যায় আমরা 2 জন ঘাটে পৌঁছালাম। চারপাশে ভিড় এবং শোরগোল, কিন্তু আমাদের মধ্যে ছিল নিস্তব্ধতা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, প্রিয়া, আপনি কি কখনো এমন কাউকে পেয়েছেন, যার সঙ্গে কোনো কথা ছাড়াই, কোনো নাম ছাড়াই, শুধু মনে মনে জড়িয়ে গেছেন? আমি তার কথার উত্তর দিলাম না, শুধু গঙ্গার ঢেউগুলোর দিকে তাকিয়ে রইলাম। কিন্তু আমার ভেতরেও কিছু একটা প্রবাহিত হচ্ছিল, ঠিক গঙ্গার ঢেউয়ের মতো। রাতে ফিরে আমরা সবাই মিলে খাবার খেলাম এবং কামরায় চলে গেলাম। আমি আমার কামরায় ছিলাম, কিন্তু ঘুম আসছিল না। এমন সময় দরজায় হালকা একটা খটখট শব্দ শোনা গেল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাতের নিস্তব্ধতা এবং সেই মৃদু আওয়াজ, এমন মনে হচ্ছিল যেন পুরো কামরা নিঃশ্বাস রেখে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে ছিলেন মনোজ্জি। তার মুখে ছিল গভীর শান্তি, কিন্তু চোখে ছিল কিছু অকথিত কথা। মাফ করবেন, বিরক্ত করছি না তো? তিনি ধীরে ধরে জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। না, আপনি কিছু বলতে এসেছেন? তিনি এক মুহূর্ত আমার চোখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, একটি কথা, যা অনেক দিন ধরে আমার মনে ছিল। হয়তো আজ বলার সময় এসেছে। আমি একপাশে সরে গেলাম এবং তিনি ভেতরে প্রবেশ করলেন। কামরার হালকা আলো এবং নিস্তব্ধতার মধ্যে তার কথাগুলো দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। প্রিয়া, আমি জানি এটা অদ্ভুত। একজন অবসরপ্রাপ্ত মানুষ, যার বয়সের ভারে জীবন ঢলে পড়েছে, আর তুমি এক সুন্দর, বুদ্ধিমান, বিবাহিত মহিলা। কিন্তু বয়স কি কখনো হৃদয়ের আবেগকে থামিয়ে দিতে পারে? আমি স্তব্ধ হয়ে গেলাম। এক মুহূর্তের জন্য মনে হল যেন মাটি সরে গেছে। আমি বললাম, মনোজ্জি, আপনি তো জানেন আমি বিবাহিত। আর আমাদের সম্পর্ক কি, তাও তো আপনি জানেন। তিনি কথা কেটে বললেন, জানি প্রিয়া। আমি কোনো সম্পর্ক ভাঙতে চাই না। শুধু এটাই বলতে চাই, তোমার সঙ্গে দেখা করার পর থেকে আমার সেই খালিত্ব যেন ভরে উঠতে শুরু করেছে। আমি জীবনে অনেক কিছু দেখেছি, যুদ্ধ, মৃত্যু, একাকিত্ব, কিন্তু তুমি আমার ভেতরে আবার কিছু জাগিয়ে দিয়েছ।
হয়তো বেঁচে থাকার ইচ্ছা। আমার ভেতরে কিছু ভেঙে পড়ছিল। না রাগ হচ্ছিল না, না সহানুভূতিও ছিল না। শুধু একটি প্রশ্ন গুঞ্জরিত হচ্ছিল, আমরা কি সত্যিই কারো একাকিত্বের সান্ত্বনা হতে পারি? যখন আমাদের নিজের জীবন অন্য কারো নামে উৎসর্গীকৃত। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, মনোজজি, আপনার কথাগুলো ভুল নয় এবং আমি আপনাকে ভুলও বুঝছি না। কিন্তু সমাজ যা দেখে সেটাই সত্য হয়ে দাঁড়ায়। যদি আমি এই আবেগকে স্বীকার করে নেই তাহলে মানুষ আমাকেই দোষ দেবে। আর আমার বোন, তার কি হবে? তিনি চুপ হয়ে গেলেন। তার চোখ ছলছল করে উঠল। আমি আরও বললাম, আমি আপনাকে সম্মান করি অনেক বেশি। কিন্তু কিছু সম্পর্ককে সেখানেই থামিয়ে দেওয়া ভালো যেখানে তাদের সম্মান বজায় থাকে। তিনি মাথা নিচু করে বললেন, তুমি সত্যি বলেছ প্রিয়া। আর এটাই তোমার সৌন্দর্য। যদি অন্য কেউ হতো হয়তো এই আবেগের ঘূর্ণিতে হারিয়ে যেত। আমি ধীরে ধীরে বললাম, আপনার অনুভূতিতে কোনো ভুল নেই। কিন্তু আমরা প্রতিটি ইচ্ছাকে পূরণ করতে পারি না। কখনো কখনো কিছু আবেগ শুধু অনুভব করার জন্য হয়, বাস্তবায়নের জন্য নয়। মনোজজি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন এবং বললেন, তুমি আজ আমার আত্মাকে অনেক শান্তি দিয়েছ প্রিয়া। ধন্যবাদ। আপনারা দেখছেন। তিনি চলে গেলেন এবং আমি জানালার পাশে বসে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলাম। সেই রাতে আমার ঘুম আসেনি। অনেক কিছু ভেবেছি, সমস্ত সম্পর্ক, আবেগ এবং সেই অকথিত ভালোবাসা যা আমি অনুভব করেছি কিন্তু কখনো নিজের করে নিতে পারিনি। কখনো কখনো আমরা এমন কেউ হয়ে যাই যার কারো প্রয়োজন আছে কিন্তু সেই সম্পর্ককে কোনো নাম দিতে পারি না। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। পরের দিন বনরাসের সকাল ছিল খুব ঠান্ডা এবং শান্ত। আমরা হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম। একটি সম্পর্কের গল্প। গাড়ি ঘাটের কাছে থামল। সবাই বেরিয়ে এলো। আকাশ হালকা সোনালি হয়ে উঠেছিল আর গঙ্গার ঢেউগুলো সূর্যের প্রথম আলোয় ঝিলমিল করছিল। আমি সবার সঙ্গে নেমে এলাম কিন্তু আমার মন এখনও রাতের সেই কথাগুলোতে আটকে ছিল। মনোজজি এবং আমি সেই বিষয়ে আর কিছু বলিনি, কিন্তু যখনই আমাদের চোখে চোখ পড়ত একটি অকথিত বোঝাপড়া অনুভব করতাম। ঘাটে সবাই পূজা অর্চনায় ব্যস্ত হয়ে পড়ল। আমি আরতির থালা হাতে নিয়ে গঙ্গার জলে হাত ডুবিয়ে দিলাম। মনে মনে শুধু একটি প্রার্থনা করলাম, হে মা গঙ্গে, যেসব অনুভূতি অকথিত রয়ে গেছে সেগুলো আমার আত্মার সত্যতা বুঝে সংরক্ষণ করে নিও, যেন আমি কখনো নিজের কাছে হার না মানি। হঠাৎ আমি পিছনে কাউকে আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখলাম। ফিরে তাকাতেই দেখি মনোজজি দাঁড়িয়ে আছেন। আমাদের মধ্যে কোনো কথা হয়নি, কিন্তু তার হাতে একটি লাল সুতো ছিল। তিনি আমার দিকে তাকিয়ে তার কবজির দিকে ইশারা করলেন এবং বললেন, গঙ্গা মায়ের কাছে মিনতি করেছিলাম যে সম্পর্ক গড়ে উঠেছে তাকে কোনো নাম না দিলেও যেন তার পবিত্রতা অক্ষুণ্ণ থাকে। আমি তার হাত থেকে সুতোটি নিয়ে নিঃশব্দে তার কবজিতে বেঁধে দিলাম। সেই মুহূর্তে আমি অনুভব করলাম কিছু একটা চিরতরে বেঁধে গেছে, কোনো সামাজিক স্বীকৃতি ছাড়াই, কোনো প্রত্যাশা ছাড়াই। শুধু একটি আবেগময় বন্ধন যা আর কখনো ছিঁড়বে না। আমাদের যাত্রা শেষ হলো। সবাই বাড়ি ফিরে এলো। আমার স্বামী স্টেশন থেকে আমাকে নিতে আসেনি। তিনি যেমন সবসময় তার কাজে ডুবে থাকেন তেমনি ছিলেন। আমি কিছু বললাম না, কিন্তু এখন কিছু বদলে গেছে। আমি আর আগের মতো প্রিয়া নেই। আমার ভেতরে একজন নারী জেগে উঠেছে যে বুঝতে পারে দুনিয়ার সব ছায়াই খারাপ নয়। কিছু ছায়া আলোর চেয়েও বেশি আপনত্ব দেয়। মনোজজির নাম আমাদের বাড়িতে কেউ উচ্চারণ করত না। বোনের বিয়ের পর তিনি শুধু দুলাভাইয়ের বাবা হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু আমার ডায়েরিতে তিনি এখনও মনোজজি রয়ে গেছেন, একটি অসম্পূর্ণ সম্পর্ক যা প্রতি রাত আমার স্বপ্নে এসে নিঃশব্দে বসে থাকে। কয়েক মাস কেটে গেল। একদিন আমার ছোট বোনের ফোন এলো। তার কণ্ঠে ভয় ছিল। দিদি, পাপার অবস্থা খুব খারাপ। হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে ভর্তি। আমার হাত থেকে ফোন প্রায় পড়ে গেল। আমি কিছু না ভেবেই হাসপাতালে ছুটে গেলাম। মনোজজি আইসিইউতে ছিলেন। ডাক্তার বললেন তিনি স্থিতিশীল কিন্তু খুব ক্লান্ত, মানসিক চাপ অনেক বেশি। আমি হাসপাতালের বাইরে একটি বেঞ্চে বসে রইলাম। ঠান্ডা হাওয়া বইছিল কিন্তু আমার ভেতরটা জ্বলছিল। মনে মনে বললাম, মনোজজি, আপনি আমার কাছে কিছু চাননি, কিন্তু যদি এই আবেগময় বন্ধনে কোনো সত্য থাকে তাহলে আপনি ফিরে আসুন। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এসে হাসলেন। তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। আপনি চাইলে দেখা করতে পারেন। আমি ভেতরে গেলাম। তিনি আমাকে দেখে হাসলেন এবং দুর্বল কণ্ঠে বললেন, আমি চলে যেতাম যদি তোমার সঙ্গে সেই শেষ দেখা না হতো। সেই রাতই আমাকে বাঁচার সাহস দিয়েছে। আমার চোখে পানি চলে এলো। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার হাত ধরে রইলাম। মনোজজি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। ডাক্তার তাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন।
আমি হাসপাতাল থেকে ফিরে এলাম, কিন্তু আমার মন সেখানেই রয়ে গেল। বাড়ি ফিরে সবকিছু আগের মতোই ছিল, সেই নিস্তব্ধতা, আমার স্বামীর সেই উদাসীনতা। তিনি জিজ্ঞেসও করলেন না আমি কোথায় গিয়েছিলাম বা কেন গিয়েছিলাম। আমি চাইতাম তিনি অন্তত আমার চোখে তাকিয়ে জিজ্ঞেস করতেন, তুমি ঠিক আছো তো? কিন্তু না, তার সময় ছিল না। হয়তো এ কারণেই এখন মনোজ্জির কথাগুলো আরও গভীর অর্থ পেতে শুরু করেছে। কিছু সপ্তাহ কেটে গেল। বোনের আরেকটি ফোন এলো। দিদি, পাপার অবস্থা এখন ঠিক আছে। তিনি তোমার কথা জিজ্ঞেস করছেন। আমি কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলাম, তিনি কিছু বলেছেন? বোন উত্তর দিল, শুধু এটাই বলেছেন, প্রিয়া দিদির খবর নিও। তার মতো বুদ্ধিমান মেয়ে আমাদের বাড়িতে এসেছে, এটা আমার ভাগ্য। আমি হাসলাম, কিন্তু কিছু বললাম না। এক রবিবার সকালে হঠাৎই আমি সিদ্ধান্ত নিলাম, আজই আমি তার সঙ্গে দেখা করব। আমার স্বামী শহরের বাইরে গিয়েছিলেন, এবং আমি প্রথমবারের মতো অনুভব করলাম এই সময়টা শুধু আমার। আমি প্রস্তুত হলাম, সাদাসিধে পোশাকে, কোনো বাড়াবাড়ি ছাড়াই। মনোজ্জির বাড়িতে পৌঁছাতেই তিনি নিজেই দরজা খুললেন। তার চোখে চমক ছিল, সেই বয়সেও একটি অকথিত অপেক্ষা। প্রিয়া, এসো। আমি ভেবেছিলাম তুমি আসবে না। আমি হেসে বললাম, আপনি কি ভাবেন কিছু সম্পর্ক শুধু পথেই চলে? কিছু সম্পর্ক হৃদয়েও চলে। তিনি আমার কথা শুনে মাথা নিচু করলেন। আমি ভেতরে ঢুকলাম। কামরায় সেই পুরনো নিস্তব্ধতা ছিল, কিন্তু এবার তা বোঝা মনে হচ্ছিল না। একটি আপনত্ব অনুভব করছিলাম। আমরা ঘন্টার পর ঘন্টা বসে রইলাম, জীবন, সম্পর্ক, একাকিত্ব এবং সেই সব স্বপ্নের কথা বললাম যা কখনো দেখা যায় না। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। মনোজ্জি ধীরে ধীরে বললেন, আমি জানি প্রিয়া, আমরা কখনো একে অপরের হতে পারব না, কিন্তু তোমার উপস্থিতি আমার বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমিও জানি এই সম্পর্ক কোনো সীমানা অতিক্রম করতে পারবে না, কিন্তু আমাদের মধ্যে যে বন্ধন তা কোনো নামের চেয়েও বড়। আমি শুধু চাই আপনি বেঁচে থাকুন, সুখে থাকুন, কারণ আপনার হাসিতে এখন আমারও একটি কারণ লুকিয়ে আছে। সেই দিনের পর থেকে আমরা প্রায়ই কথা বলতাম, কখনো ফোনে, কখনো বোনের বাড়িতে দেখা হলে। আমাদের সম্পর্ক এখন আরও গভীর, কিন্তু আরও শান্ত হয়ে গেছে। আমরা দুজনে মিলে একটি বোঝাপড়া তৈরি করেছি, আমরা একে অপরের জীবনের অপরিচিত থাকব না, কিন্তু কখনো নিজেরাও হতে পারব না। কিন্তু দুনিয়া এত সহজ নয়। একদিন আমার স্বামী চুপি চুপি আমার ফোন চেক করলেন এবং মনোজ্জির নামে কিছু কল ও মেসেজ দেখতে পেলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে তার মুখে প্রথমবারের মতো রাগ দেখলাম। মনোজ্জির সঙ্গে এত কথা হয় কেন? তিনি তোমার বোনের শ্বশুর, তোমার শ্বশুর নন। কিছু একটা সীমা থাকে প্রিয়া। আমি শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, তিনি বোনের শ্বশুর, কিন্তু তিনি একজন মানুষ, এবং আমিও। কিছু কথা শুধু মানুষের স্তরেই হয়, যা বুঝতে হলে হৃদয় লাগে। সন্দেহ নয়, তিনি কিছু বললেন না, শুধু চুপচাপ চলে গেলেন। সেই রাতেই প্রথমবারের মতো তাকে দীর্ঘক্ষণ জেগে থাকতে দেখলাম। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না। তার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন এবং কি অল ও অপশনটি সিলেক্ট করুন, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ।